এই ইলেম বাজারে এসে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একদিকে মমতা ব্যানার্জিকে বসানো হোক, উল্টো দিকে আমাকে বসানো হোক। মমতা ব্যানার্জি শুধু মুসলমান নয়, দলিত, আদিবাসী, হিন্দু নির্বিশেষে মতুয়া, নমশূদ্র, পশ্চিম বাংলার মানুষকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে, যদি না আমি প্রমাণ করতে পারি তাহলে আমি তৃণমূলের ঝান্ডাটা ধরে নেব। প্রমাণ হোক। আর আমি যদি প্রমাণ করে দিই, যদি নয় আমি প্রমাণ করব, এখানে সরকারি কর্মচারী আছে, আমার পুলিশ প্রশাসনের ভাইরা আছে, এদের সাথেও ইনজাস্টিস হচ্ছে। পাড়ায় পাড়ায় থানা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু থানায় অফিসার নয়। একটা পুলিশকে 8 ঘন্টার বেশি ডিউটি করতে হচ্ছে, 14 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। এই অন্যায় হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার যে ভাইরা আছে তাদেরকে সমকাজে সমবেতনের অধিকার দিচ্ছে না। 2019 সালে সুপ্রিম কোর্টের অর্ডার যে সমকাজে সমবেতন দিতে হবে। আমাদের যে সিভিক ভলেন্টিয়ার গুলো আছে, কনস্টেবল থেকে কোনো অংশে কাজ কম করছে না, কিন্তু মাত্র 10,000 টাকা মাইনে দিচ্ছে। এদের ভবিষ্যৎ গুলো ধ্বংস করছে। তাই মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিম বাংলায় গিয়ে যায়নি, পিছিয়ে যাচ্ছে। এটা যদি আমি প্রমাণ করে দিই, তাহলে মমতা ব্যানার্জি কি করবে? আইএসএফ ঝান্ডা ধরাবো? না বাবা, একদম নয়, একদম নয়। আমি আমাদের ঝান্ডা ধরাবো না। বলবো মা আমার অনেক হয়েছে, এবার একটু অব্যাহতি নিন, বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। আপনি পুরোহিত ভাতা আর ইমাম ভাতার নাম করে বাংলাটাকে পুরো ধ্বংস করে দিলেন। আপনি জগন্নাথ ধাম তৈরি করে আর হিজাব পরে বাংলাকে পুরো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিলেন। মা আমার, আপনি এবার হয়েছে 14 বছর ধরে আপনি অনেক ধ্বংস করেছেন, এবার একটু অব্যাহতি নিন। কিছু আমাদের সাথে কোনোদিন বসবে, সৎ সাহস থাকলে তো বসবে। বন্ধুগণ, আমাদের সাথে পেরে ওঠার কোনো জায়গা নেই। একটা শুধু কথা মিথ্যাচার করে, তারও ওষুধ আজকে আমি বোলপুরে দিয়ে যাব। আমরা একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি। ওনাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করলে আমরা কি করতে পারি? আমাদের কি দোষ? দেখ, ওষুধটা দিয়ে যাবো, এই জন্যই বলছি। তৃণমূলের বন্ধুরা আজকের পরে বা আগে বিগত দিনে আমাদেরকে একটা কথাই বলেছে, আর আজকের পর থেকে এটাই বলবে। কি জানেন? যে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করে, এর বাইরে কিছু বলে না। এর ওষুধটা আপনারা শুনতে চান? আপনারা শুনতে চান? এই ভাইয়েরা যারা উপরে আছেন সাবধানে, শুনতে চান তো নাকি? আজকে এই বলার ওষুধ আমি দিয়ে যাব। একটা এগ্রিমেন্ট করতে বলেন। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান সই করবে, তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করবে। কি লেখা থাকবে? আব্বাস ভাইজান লিখবে যে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ভয় লাগছে নাকি? তার নিচে আব্বাস ভাইজান সই করবে। আর মমতা ব্যানার্জিকে লিখতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে আপনাদেরও মাথা পেতে মেনে নিতে হবে। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করে দিই, তাহলে কি এগ্রিমেন্ট আমি সই করব? ভাই, করব আমি? আর কেউ যদি ভাইপোকে বাঁচানোর জন্য, কেউ যদি বিধায়ককে, কি বিধায়ক বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যখন তখন বলছে গ্যারেজ হয়ে যেতে পারে, যা কার বলছি না। কেউ যদি বিধায়ককে বাঁচানোর জন্য, কেউ সারদা নারদা মাল তুলে খাওয়া নেতাকে বাঁচানোর জন্য যদি বিজেপিকে বাংলায় আসার সুযোগ করে দেয়, সে নিশ্চিতভাবে সই করবে না। তাহলে আজকের পর থেকে যদি আপনাদেরকে কেউ বলে এই তোদের আইএসএফ পার্টি ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, দায়িত্বহীন ভাষাই বলবেন, নির্দ্বিধাই বলবেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান সই করতে রাজি আছে। তোদের মাননীয় মমতা ব্যানার্জিকে রেডি কর, তিনি সই করবেন কি আগে দেখ। কে আসল পশ্চিম বাংলায় বিজেপিকে নিয়ে আসতে চাইছে, এটা আগে তোরা দেখ। যদি আব্বাস ভাইজান প্রস্তুত আছে, তিনি যেখানে যেখানে সিট দেবে সেখানে
যেখানে যদি বিজেপি আসে তোরা যা শাস্তি দেবে আমরা আইএসএফ মাথা পেতে মেনে নেব, কিন্তু ওই কাগজেই লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে। জানিয়ে রাখি আপনার বীরভূম জেলার কথা, দুবরাজপুরে কি আইএসএফ প্রার্থী দিয়েছিল 2021 সালে? দুবরাজপুরে কারা ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিল? এখানে কোটা জিতেছে বিজেপির এমএলএ? না না, আমি বলছি বীরভূম জেলাতে দুবরাজপুরে কে জিতেছে? হ্যাঁ, তাহলে আমরা তো প্রার্থী দিইনি ভাই, তাহলে জিতলো কি করে? তাহলে সয়ে আসুক, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, মমতা ব্যানার্জি কোনো দিনের জন্য সই করবে না, করবে না, করবে না। কেন করবে না? সকালে যদি মমতা ব্যানার্জি সই করে যে বিজেপিকে আটকানোর লড়াইয়ে আমি আছি, সন্ধ্যাবেলা দেখবেন ভাইপো তিহার জেলের চা খাচ্ছে। আপনি আমি চা খাবো কোথায়? বা আমার পয়সা কম, আমরা ফুটপাতে। আর সন্ধ্যাবেলা দেখবেন তার দলের অনেক একগুচ্ছ নেতারা তিহার জেলের চা খাচ্ছে, লাল চা। জেলে লাল চা হয়, আমি জেল কেটে এসেছি তো, জানেন তো নাকি? আমার অপরাধটা কি ছিল? আমি আপনার কথা বলেছি, আমি দলিতের কথা বলেছি, আমি আদিবাসীর কথা বলেছি, আমি মুসলমানের কথা বলেছি, আমি মহিলার কথা বলেছি, আমি পুরুষের কথা বলেছি, আমি ছাত্র যুবর কথা বলেছি, আমি সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়ার কথা বলেছি। আমি বলেছি কেন পুলিশে এখন 2.5 লক্ষ শূন্যপদ থাকবে, পুলিশ কেন 8 ঘন্টার বেশি কথা ডিউটি করবে, এটা আমার অপরাধ হয়ে গেছিল, ওই জন্য আমাকে জেলে রেখেছিল। তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই রকম অপরাধ আমি বারবার করব আর বারবার জেলে যাওয়ার জন্য। মানুষের জন্য কথা বললে জেলে যেতে অসুবিধা কোথায় ভাই? কোনো অসুবিধা আছে? আমি তো জেল কাটতে রাজি আছি। ওরা যখন জেলে ছিল, এটা বলে দিই আপনাকে, আমি প্রেসিডেন্সি জেলে ছিলাম। আমি যখন বার হব বলে জেলের অর্ধেক যারা বন্দী আছে তারা এসে অপেক্ষা করতো একবার ভাইজানের সাথে হাত মিলাবো। ওই সময় জেলে আবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ছিল, তিনি ভয়ে বার হতে পারতেন না, বার হলেই চোর 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 করতেন। আমি জেলে গিয়েছি কিসের জন্য? আপনাদের জন্য। ঠিক আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করেছিল, আপনাদের মনে মাথায় আছে তো? কলকাতা আর.জি. কর হসপিটালের ডক্টর, তাকেও কেন খুন করেছিল জানেন? আপনার জন্য। আপনার বাড়ির মেয়েটির ইজ্জতকে বাঁচাবার লড়াই ছিল। জেনে রাখা দরকার, আপনাদের জেনে রাখা দরকার, ওই মেয়েটিকে আগে খুন করেছে, পরে ধর্ষণ করেছে। এটা ভাববেন না ধর্ষণ করে খুন করেছে। এ কদিন মাস 3 হবে তো আপনার এই বহরমপুর, আপনার বীরভূমে আমাদের এক আদিবাসী সমাজের বোনকে একটা মাস্টার টুকরো টুকরো করেছেন রামপুরহাটে, মনে আছে তো? আমরা ভুলে যাব না। ওই বোনটার যতদিন না পরিবার নাই পাচ্ছে, আমরা লড়াই চালিয়ে যাব। এটাও খবর পাচ্ছি এই এখানকার ব্লক লেভেলের কোনো নেতারা নাকি ওই খুনটাকে চেপে রাখার চেষ্টা করছে। এটুকু মাথায় রাখবেন যে এই বিরসা মুন্ডার উত্তরসারির সাথে কেউ যদি অন্যায় করে, ফুরফুরার পিরাউ বক্কার সিদ্দিকের উত্তরসারি চুপ থাকবে না, এটা মাথায় রাখবেন। আকরাম খান সাহেবের উত্তরসারিরা চুপ থাকবে না, হোসেন আহমদ মাদানী সাহেবের উত্তরসারিরা চুপ থাকবে না। ওটাও মাথায় যেন না ভুলে যান। ডাক্তার মহিলাটাকে কেন খুন করেছিল আপনাদের জেনে রাখা দরকার। হসপিটালে আপনার বাড়ির যখন মহিলারা ট্রিটমেন্ট করতে যেত না, ওই ওটি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকতো, ওখানে ওরা মৎসব করত। আপনার বাড়ির কোনো মহিলা মারা গেছে, মর্গে লাশ আছে, ওই অপদার্থ মানুষগুলো ওই মহিলাগুলোর সাথে খারাপ কাজ করত, ভিডিও বানাতো, বিদেশের মার্কেটে বিক্রি করত। আর আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার প্রতিবাদ করেছিল। ওটা জানতে পেরে গিয়ে যখন প্রতিবাদ করেছিল, ওরা ভয় পেয়ে গিয়েছিল, ওই জন্য তাকে খুন করে ধর্ষণ করানো হলো। কেন ধর্ষণ করানো হলো আমরা সকলেই জানি। কোন জায়গায় যদি একটা মার্ডার হয়, আগে আমরা কি বলি? আরে কি কারণে মারলো লোকটাকে, কারণটা কি খোঁজার চেষ্টা করি মার্ডার হলে। তো এটা আর মার্ডার করেছে, ওইটা জেনে গিয়েছিল, প্রতিবাদ করেছিল বলে। কিন্তু মার্ডারের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ওকে ধর্ষণ করানো হলো। তো যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে,
আপনাকে আমাকে কিন্তু চুপ থাকলে হবে না, তাহলে আপনাকে আমাকে পরের প্রজন্ম আর ক্ষমা করবে না। কারণ তিলোত্তমা আপনার জন্য লড়াই করেছিল। হসপিটালে ডুপ্লিকেট ঔষধ চলতো, হসপিটালে যে আপনার স্যালাইন গুলো ছিল ডুপ্লিকেট থাকতো, হসপিটালে অন্যায় হতো, আর হসপিটালে ট্রিটমেন্ট করতে আপনারাই যান। তাই আপনাদের জন্য প্রতিবাদ করেছিল, ওকে খুন হতে হয়েছিল। ওর পরিবার যাতে নাই পায়, আপনাকে আমাকে সে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা আজকে নাকি শুনছি শুভেন্দু অধিকারী মহাশয় নাকি বীরভূমে এসেছেন, কোথাও একটা কে পোস্ট করেছে। আমি শুভেন্দু অধিকারী মহাশয় দেখবেন স্টেজে উঠে একটা ডায়লগ আজকে দেবে, কি হিন্দু হিন্দু ভাই ভাই, এই ডায়লগটা দেবে। এতে আমি বলবো একটা কথাই, ও হচ্ছে পাক্কা রাজনীতিবিদ। কেন বলছি শুনেন, আমি শুনেছি ওনার আছে, কি বলে ওটাকে, পাম্প আছে। তাহলে পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তখন লিখছে না, মুসলমান ভাই গলাও ঢুকছে তেল ভরছে, মুসলমান হিন্দু ভাই গলাও ঢুকছে তেল ভরছে। ব্যবসার বেলায় খুব ভালো বুঝে যায়। তারপরেও আমি বলছি, তিলোত্তমার ধর্মীয় পরিচয় দেখে আমরা আন্দোলন করিনি। পশ্চিম বাংলায় যদি কোন রাজনৈতিক দল থেকে থাকে, সব থেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ করেছে, সব থেকে বড় জমায়েত করেছে সেটা ভাঙড়ে। তিলোত্তমাকে নিয়ে সব থেকে বড় র্যালি আমরা এবার করেছিলাম। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত দিনও পর্যন্ত তিলোত্তমাকে নিয়ে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, আগামীতেও চালিয়ে যাবে যতদিন না বিচার পাবে। কিন্তু কোনো ধর্ম দেখে আমরা প্রতিবাদ করিনি। আমার বলার বক্তব্য, হিন্দু হিন্দু ভাই ভাই বলা হচ্ছে, তিলোত্তমা এতদিন বিচার পেল না কেন? বিচার যাতে পায় তার জন্য সিবিআইয়ের হাতে মামলা ছিল। সিবিআই কে দায়িত্বে থাকে? সিবিআই কার দায়িত্বে থাকে? সেন্ট্রালের দায়িত্বে থাকে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রির দায়িত্বে থাকে। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি সামলাচ্ছে আপনার অমিত শাহজি। তাহলে সিবিআইয়ের হাতে মামলা যাওয়ার পরেও তিলোত্তমার পরিবার নাই পেল না কেন? এটা আপনাদের জেনে রাখতে হবে। এই খুনের সাথে তৃণমূলের পরিবারের দামাল ছেলেরা জড়িয়ে আছে, আর তৃণমূল পরিবারের দামাল ছেলেগুলোকে বাঁচানোর জন্য বিজেপি সহযোগিতা করছে বকলমে। হিন্দু হিন্দু স্লোগান দিচ্ছ, তিলোত্তমার মা বাপটাও কিন্তু হিন্দু, এখনো বিচার পেল না কেন? এই প্রশ্ন আমাদেরকেই করতে হবে, অন্য কেউ করুক আর নাই করুক। আমরা কিন্তু ধর্ম দেখে প্রতিবাদ করি না, কিন্তু প্রশ্ন তো শুভেন্দুবাবুই করতে হবে। ইচ্ছা করে তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপি তাকে সহযোগিতা করে, বিজেপি গাড্ডায় পড়লে তৃণমূল তাকে সহযোগিতা করে। আপনারা ভুলে যাচ্ছেন মহাকুম্ভে যে বিপর্যয় হয়েছিল, দোষ ছিল সরকারের, যোগী আদিত্যনাথের দোষ ছিল, বিজেপির দোষ ছিল। পার্লামেন্টে যখন আলোচনা হচ্ছে, আলোচনা করার দাবি তুলেছে, আলোচনা করলো না। যখন বিজেপি ব্যাক ফুটে জবাব দিতে হবে যে এত প্রায় 5,000 কোটি টাকার প্রজেক্ট, তারপরে ওখানে ধর্মপ্রাণ হিন্দু ভাইরা গিয়ে আক্রান্ত হলো কেন, মারা গেল কেন, ক্ষতিগ্রস্ত হলো কেন? যখন পার্লামেন্টে এটা নিয়ে চর্চা করার কথা বলছিল, যখন তৃণমূল চাপে বিজেপি যখন চাপে পড়ছিল, মমতা ব্যানার্জির দলের এক এমএলএ এমপি চলে গেল কুম্ভে গিয়ে স্নান করে বলল এর থেকে ভালো কুম্ভের আর আয়োজন কেউ করতে পারবে না। মানে বিজেপিকে ক্লিন চিট দিয়ে দিল। তৃণমূল গাড্ডাই করলে বিজেপি ক্লিন চিট দেয়, আর বিজেপি গাড্ডাই করলে তৃণমূল ক্লিন চিট দেয়। আপনাদের বুঝতে হবে বিষয়টাকে। যাক বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। কটা বাজে? আর 5-7 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা নেই তো? এনার্জি আছে তো শোনার? হ্যাঁ, তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনাদের কাছে, হিংসা দিয়ে হিংসাকে রোধ করা যায় না। কেউ যদি বলে আপনার একটা চোখ তুলে নেব, তার পরিবর্তে যদি আপনি তার চোখ তুলতে চান, তাহলে পৃথিবী একদিন সবাই অন্ধ হয়ে যাবে। অনুরোধ একটাই করব, অনেক ধমকাবে চমকানোকে পাত্তা দেওয়ার দরকার নেই। সংবিধানটাকে মজবুত করে ধরুন। আমাকে অনেক আটকাবার চেষ্টা হয়েছে, আমার নামে প্রায় আমার নামে প্রায় 20টা মামলা দিয়েছে, কিন্তু আমি মাথা নত করিনি, আমাকে কেউ আটকাতে পারেনি। কেন বলুন তো? আমি সংবিধানটাকে আঁকড়ে ধরে চলছি। তাই আপনাদের অনুরোধ করব, একদিকে বোমগুলি পিস্তল থাকতে পারে, একদিকে গুন্ডা মস্তান থাকতে পারে, একদিকে সমাজ বিরোধীরা থাকতে পারে। আপনি যদি সংবিধানকে শক্ত হাতে ধরে রাখতে পারেন, এই গুন্ডা মস্তান
সমাজ বিরোধীরা ধ্বংস হয়ে যাবে, আপনাকে কেউ হিলাতে পারবে না, আপনাকে কেউ আটকাতে পারবে না। অনুরোধ করছি বন্ধুগণ, অনেকে অনেক চেষ্টা করে। এই বকটুয়ে আমি এসেছিলাম, কিভাবে খুন করলো, কারা খুন করলো আর কারা জেল খাটছে দেখুন। ওই ফাঁদে আপনারা পড়বেন না, প্ল্যান মাফিক আপনাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেখুন লড়াই কোথা হচ্ছে, আদিবাসী পাড়াতে লড়াই হচ্ছে, মুসলিম পাড়ায় লড়াই হচ্ছে, দলিত পাড়ায় লড়াই হচ্ছে, পিছড়ে বর্গের মানুষের এলাকাতে, আর ধ্বংস হয়ে কবরে শ্মশানে এই গরিব মানুষগুলো যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিংসাতে আপনারা জড়াবেন না, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চলুন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন যে ওখানে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে আছে। এটা মানে এটা বোঝা যাচ্ছে যার যে ইচ্ছা দল করতে পারে, যার যে ইচ্ছা আদর্শ নিয়ে এগিয়ে যেতে পারে, মানুষ যাকে চাইবে ভোট দেবে, মানুষ যার সংখ্যাগরিষ্ঠ ভোট যে পাবে সে সরকারে আসবে। আমার বলার বক্তব্য যে আপনারা লড়াইয়ে জড়িয়ে পড়বেন না। আপনারা একবার আইনসভার মধ্যে যদি যান বা বিভিন্ন জায়গায় দেখবেন সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, দিলীপ ঘোষ তৃণমূলের নেতা, বিজেপির নেতা কুণাল ঘোষ তৃণমূলের নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, এরা একে অপরের এক জায়গায় বসে চা খাচ্ছে। আর লড়াইটা বোলপুরের বুথে, এলেনবাজারের বুথে, দুবরাজপুরে, দেউচাপাচামিতে, সিউড়িতে, এই সমস্ত জায়গায় লড়াইটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমার বলার বক্তব্য আপনাদের, অনেক লড়াই হয়েছে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। অনেক বলেছে আমি এর বিরোধিতা করব না, কিন্তু এবার আপনার আমাকে বলতে হবে নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। আমরা কোনোদিন দেখিনি মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতে হাতে লড়াই করছে। আমরা কোনোদিন দেখিনি মোহাম্মদ সেলিম সাহেবের সাথে অভিষেক বাবু হাতে হাতে লড়াই করছে। আমরা কোনোদিন দেখিনি অধীর রঞ্জন চৌধুরীর সাথে পার্থ চ্যাটার্জি হাতে হাতে লড়াই করছে। আমরা কোনোদিন দেখিনি এই পার্টির রাজ্য স্তরের লিডাররা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছে। আমরা কি দেখেছি মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে তারা লড়াই করছে। এই লড়াইটা তারা ওই অবস্থায় রাখছে, কিন্তু দিনের শেষে প্রয়োজনে তারা এসি রুমে বসে চা খাচ্ছে, এটা প্রমাণ আছে। আর আমরা বুথের মানুষ, চর্বি আমাদের বেশি, আমাদের চর্বি বেশি, আমরা মারামারি করে ধ্বংস হয়ে যাচ্ছে। বক্তব্য এখন দেখো, প্রথম ভাদু শেখকে খুন করলো, তারপরে 11 জনকে খুন হলো, তারপরে কি দেখলাম আনারুল শেখ অ্যারেস্ট হলো, আবার সিবিআই হেফাজতে একটা শেখ মারা গেল। চর্বি বেশি নয় ভাই আমাদের? আর মমতা ব্যানার্জি এসে কি বলে দিল, আনারুল শেখ যদি পুলিশটাকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না। তার মানে সব দোষ আনারুলের, তাই তো? আপনাদের বলুন, ক্ষমতা আছে আনারুল কেন 14 পুলিশের? যদি পিছনে অদৃশ্য কোনো না হাত থাকে, আনারুলের কথা পুলিশ শুনবে? সেই অদৃশ্য হাত আছে, গায়েব হয়ে গেল। তাই আমি আমার এই মাইকের আওয়াজের মাধ্যমে আমি সতর্ক করে দিতে চাই যে আপনারা পাড়ার চারানার নেতা, আমার কাছে খবর আছে আমাদের অনেক লোককে আজকে আসতে দেওয়া হয়নি। আমি সতর্ক করে দিতে চাই, আপনারা পাড়ার চারানার নেতা, আপনারা গাড্ডাই করলে আপনাদের দলের পাশে দল থাকবে না। কারণ আপনি একটা মাত্র পাড়ার চারানার নেতা। খোঁজ নিয়ে দেখুন শাহজাহান শেখ, যে নিজেকে সম্রাট ঘোষণা করে দিয়েছিল বকলমে, তার এক প্রকার আইন চালাতো, যার জমি ভালো লাগতো তাকে নিয়ে নিত। তার দলের সাঙ্গপাঙ্গরা কার বউ কার মেয়ে ভালো তাদেরকে হাত ধরে টানাটানি করতো। মানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু ছিল না, তার এক সাম্রাজ্য বানিয়েছিল। সে বেটাও আইনের বিরুদ্ধে কাজ করেছিল, সংবিধানের বিরুদ্ধে কাজ করেছিল বলে আজকে সেও জেলের ভাত খাচ্ছে। সে 3-4টে বিধানসভাকে কন্ট্রোল করত, সে আজকে জেলের ভাত খাচ্ছে। তার পাশে কিন্তু দল দাঁড়ায়নি। তাই আপনি পাড়ার চালানার নেতা, আপনি একটু মাথায় রাখবেন, আপনার এলাকার বাক্য কিন্তু বিহার জেলের ভাত খাইয়েছে, তখন আর কোন রাজ্যের নেতারাও কিন্তু তার মেয়ের সাথে যোগাযোগ করেনি, পরে মেয়েকে গ্রেফতার করেছে পরিবারের সাথে। আমার বলার বক্তব্য এটাই, দাদা দিদির কথা শুনে অন্যায় করে ফেলবেন না, সামলাতে আপনাকেই হবে। কারণ আইএসএফ পার্টি মারপিটের কথা বলেনি, কিন্তু পেনের খোঁচা দেওয়ার কথা বারবার বলে। এমন পেনের খোঁচা দিয়েছি, অনেক লোক এখন
কোর্ট আর বাড়ি করছে, অনেক পুলিশ অফিসারও কিন্তু কোর্ট আর বাড়ি করছে। এই ধরনের ঘটনা বলেছে পুলিশ অফিসার, ভাই হয় তুই শাস্তির ব্যবস্থা করে দে আমার ছেলেদেরকে ডেকে, হয় শাস্তি হয়ে যাক, কিন্তু এখন যে জায়গায় ঝুলিয়ে রেখেছিস সেটা আমি সহ্য করতে পারছি না। মানে বুঝতে পেরেছেন, না শাস্তি হয়েছে আর না ক্লিনচিট, ঠিক মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে আইনের মাধ্যমে। তো কথা হচ্ছে, আমি যেমন মারপিট করতে বারণ করি, ঠিক কথা, পেনের খোঁচা দিতে কিন্তু আমি ছাড়ি না। তো আমি অনুরোধ করছি চারানার তৃণমূলের ওই সমস্ত নেতাদেরকে যে আপনার দাদা দিদির কথা শুনি আপনারা হই হই করবেন না, ফাঁদে পড়লে দাদা দিদি আপনাকে বাঁচাতে আসবে না, এটা আমি বলে যাই আজকে। আর আমার সাথে লাগা রাখে এখান থেকে যারা এই বোলপুর বিধানসভার যিনি বিধায়ক আছে, মন্ত্রী, ওনার কাছ থেকে আমি বলবো তৃণমূলের চারানার নেতাদেরকে জিজ্ঞাসা করতে যে ওনাকে আমি বিধানসভায় কিভাবে প্রশ্ন করি বা আমার বিধানসভায় পারফরমেন্স কি উনি ভালো জানেন, ওনাকে সঠিক বলতে বলুন, নালে টিভিটা চালু করতে বলুন বিধানসভা। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে যাইনি, কোনোদিন যাবো না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি চুপ করে থাকতে পারবো না। তাই বন্ধুগণ, আমি অনুরোধ করছি আপনাদের মারামারি হিংসাতে জড়াবেন না, ক্ষতি আপনার হবে, আপনার ক্ষতি হবে, এর বাইরে কিচ্ছু হবে না। সন্ধ্যাবেলা টিভির সামনে বসবে বেটা নেতাগুলো, বসে বলবে এটা উচিত ছিল না, ওটা উচিত ছিল না, এটা নয় ওটা নয় করে ছেড়ে দেবে। কিন্তু যার গেল তার গেল। বালি আমাদের জাতীয় সম্পদ, এই বালি চুরিও বন্ধ আমরা আগামী দিনে করব। কয়লা আমাদের জাতীয় সম্পদ, ওটা বিক্রি করে রেভিনিউ আসবে, যাতে আমাদের কোষাগারে জমা পড়বে, আমাদের উন্নতি হবে। তার পরিবর্তে চুরি করে বিক্রি করে দিচ্ছে, এগুলো বন্ধ করা হবে। আর যে কি বলছে মতাব, আমি আপনাদের বলি, আজকে এই প্রোগ্রামে আসতে গিয়ে যারা সব থেকে বেশি বাধা দিয়েছে, বাবু আপনাদেরকে একটু নিচে থাকতে হবে, নিরাপত্তার জন্য একটু নিচে থাকতে হবে। যারা লরির ড্রাইভার ভাইরা আছে, প্রচুর অত্যাচার চলছে। এই অত্যাচারটা আমি শুধু পুলিশ বন্ধুদেরকে দায়ী করব না। আপনারা জানেন না, আপনার পরিবারের যদি কেউ পুলিশে চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করুন, ওসি, আইসি, এসপি, ডিএসপি দেরকে টার্গেট দেয়, এত টাকা তুলে দিতে হবে, না দিলে এখান থেকে পশ্চিম তোকে জঙ্গল মহলে পাঠাবো। বেচারিগুলোর দোষ নাই, এরা কোনোদিনের জন্য এই যে ভিক্ষা হাত পেতে ভিক্ষা করছে, এরা করার পক্ষে নয়। এদেরকে ওপরতলা চাপ দেয়, এঘাট ওঘাট থেকে কালীঘাট চাপ দেয়, ফলে এদেরকে বাধ্য হয় করতে। তাই আমি আপনাদের বলবো, আপনারা যদি সুযোগ দেন আমাদেরকে আগামী দিনে, এক কথা দিয়ে যাচ্ছি, এই ফাইন সিস্টেমটা অনলাইনে করে দেবো। যদি সত্যিকারের ফাইন হয় অনলাইনেই দিতে হবে, অফলাইনের কোনো বালাই থাকবে না, ঘুষের কোনো জায়গায় থাকবে না। আপনি অন্যায় করেছেন, ফাইন করতে হবে ভাই, তাছাড়া আমি লোক নয়। ওভারলোড মাল নিয়ে যাবেন, ফাইন হবে, আমি পক্ষে, কিন্তু ফাইনের টাকাটা সরকারের কোষাগারে পড়ছে কি পড়ছে না দেখতে হবে, তাহলে অনলাইনে পেমেন্ট হবে। অনলাইনে পুলিশ তার পেটিএম দিতে পারবে না, সরকারের পেটিএম নাম্বার দিতে হবে। আর যদি অনলাইনের পরিবর্তে অফলাইনে যদি টাকা নেয়, টাকাকে ধরা যাবে। আর একটা কথা, এই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এই ভিক্ষা করাটাই বন্ধ করে দেবো। আমি আবারও বলছি, এটা পুলিশের দোষ নয়, কিন্তু পুলিশদের বলবো আপনারা একটু শিরদাঁড়া সোজা রাখুন। আপনারা বলুন এই তোলা তুলে দেওয়ার কাজ আমাদের নয়, এই কাজটা আমি অনুরোধ করবো। এটাও আপনারা বলুন যে আমরা মেহনত করেছি, বাপ পড়িয়েছে, মেহনত করেছি, যোগ্যতার ভিত্তিতে আমি চাকরি পেয়েছি, তোমার পার্টিকে তোলা তুলে দেওয়ার জন্য আমার চাকরিটা নয়, এটাও আপনারা বলতে হবে। তাই বলবো আপনাদের, আমি একটু ওয়াকফটা নিয়ে একটু বলতে চাই, শুনবেন আপনারা। আজকে যারা এই প্রোগ্রামে আসতে বাধা দিয়েছে, তাদের অনেকের দাদুর কিন্তু এখন কবরে শুয়ে আছে, তাদের অনেকের আব্বাজি কবরে শুয়ে আছে, তাদের অনেকের মধ্যে আম্মা কবরে শুয়ে আছে, অনেক নানা কবরে শুয়ে আছে।
আজকের পরে বাড়ি ফিরবেন আর এই ভিডিওটা যদি পারেন তাদেরকে দেখাবেন যে ভাইজান ইলাম বাজারে এসে যে কথা বলে গিয়েছে এটা সত্য কি মিথ্যে বল। যদি মিথ্যা হয় শুক্রবার করে ভাইজান বাড়িতে থাকে, বাড়িতে গিয়ে ভাইজানকে বলে আসবো ভাইজান আপনি মিথ্যাবাদী, আপনি দ্বিতীয়বার ইলাম বাজারে যাবেন না। কি কথা? এখনো যে ওই তৃণমূলের নেতার দাদর কবরটা সুরক্ষিত আছে, ওই তৃণমূলের নেতার বাপের কবরটা সুরক্ষিত আছে, তার 14 পুরুষের কবরটা যে সুরক্ষিত আছে অন্য কারোর জন্য নয়, মমতা ব্যানার্জির জন্য সুরক্ষিত নয়। নওশাদ সিদ্দিকীর মতো কিছু মানুষের মামলা করাতে এখনো দাদর কবরটা ঠিক আছে, নাহলে এতদিন দখল করে মদের ফ্যাক্টরি হয়ে যেত, এতদিন দখল করে জুতোর ফ্যাক্টরি হতো দাদর কবরের উপরে, নোংরা কাজ হতো দাদর কবরের উপরে। যাতে এখন পর্যন্ত যে টিকে আছে, ওর বাপের কবরটা গিয়ে শুক্রবার বা কখনো যে একটু জিয়ারত করছে, সেটা আমার মতো গুটি কয়েক মানুষের মামলা করায়, কোনো মমতা ব্যানার্জির মামলা করাতে নয়, আর কোনো চন্দ্রনাথ বাবুর মামলা করাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মামলা করাতে। এটা বলল আমাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন আমার এখানে, একজন বিধায়কের মাস গেলে 1,21,000 টাকা সাম্মানিক ভাতা পায়, আর চাঁদুদা, তাই তো চাঁদুদাই ডাকনাম তো, আমি ব্যক্তিগত আক্রমণে যাবো না, চাপ নেই। চন্দ্রনাথ সিনহা মহাশয় উনি মন্ত্রী, মাস গেলে উনি 1.5 লাখ টাকা পায় প্রায়, তো উনি মাস গেলে 1.5 লাখ টাকা পায়। উনি এখানকার সংখ্যালঘু সমাজের ভোট না পেলে উনি বিধায়ক হতে পারতেন না, আর বিধায়ক না হলে মন্ত্রী তো দূরের কথা, ওনাকে কেউ খুঁজেও পেত না। তাহলে যখন সংখ্যালঘু সমাজের মসজিদের কথা চিন্তা করে, মাদ্রাসার কথা চিন্তা করে, কবরস্থানের কথা চিন্তা করে, ঈদগাহর কথা চিন্তা করে, চন্দ্রনাথ বাবুর কাজ ছিল কেউ মামলা করুক আর নাই করুক, বোলপুরে সংখ্যালঘু মুসলমানরা ভোট দিয়ে তাকে আইনসভায় পাঠিয়েছে, ভোট দিয়ে আইনসভায় পাঠানোর জন্য মাস গেলে 1.5 লাখ টাকা তিনি পাচ্ছেন। অন্তত 3 মাসের মাইনে বা 2 মাসের মাইনে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করার দরকার তার ছিল। এটা তিনি করেছে কি? কিন্তু আপনার একচেটিয়া ভোট চন্দ্রনাথ সিনহা বাবু পেয়েছেন। কেন রাগ আমার উপরে বুঝতে পেরেছেন? শুভেন্দু বাবু তো সে কথা বলবে না, আর আমি বাস্তব কথা বলবো। আপনাকে ভোট দিয়ে আমি পাঠিয়ে আমার লাভটা কি হলো ভাই? আমি বিপদে পড়েছি, আমার মাদ্রাসা চলে যাচ্ছে, আমার ঈদগাহ চলে যাচ্ছে, আমার কবরস্থান চলে যাচ্ছে, আমার মসজিদ চলে যাচ্ছে, আমার বাপ দাদু যেখানে শুয়ে আছে সেই জায়গাটা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনার দিদি কি করছে না করছে দেখার দরকার নেই। অন্তত আপনি আমার বিধায়ক, আপনি আমার সুপ্রিম কোর্টে মামলা করবেন না ভাই? নিজেকে না সেন্ট্রাল এজেন্সি ধরে তার জন্য আপনি মামলা করতে পারছেন, আর এত মানুষকে সেন্ট্রাল এদের কবরস্থান দখল করে নিতে চাইছে, মামলা করছেন না কেন ভাই? বললেই দোষ। আগামী দিনে জবাব দিতে হবে তো নাকি? চন্দ্রনাথ সিনহা বাবুকে আমি বলতে চাই, এখানে হেভি অংশের আদিবাসী সমাজের মানুষ বসবাস করে। বোলপুর বিধানসভাতে এখানকার আদিবাসী সমাজের মানুষের ভোট পেয়ে আপনি বিধানসভার মধ্যে গিয়েছেন, মন্ত্রী হয়েছেন, 1.5 লক্ষ টাকা প্রায় মাইনে পাচ্ছেন। তাহলে আপনি বলুন 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে ভায়োলেট করে সংশোধনীর নামে 2024 সালে যে আইন নিয়ে এসেছে, আইনের বলে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে কেন মামলা করলেন না? এর জবাবও কিন্তু চন্দ্রনাথ বাবুকে দিতে হবে। দুটো তো মামলা করতে পারতো। উনি তো এখন উকিলের সাথে খুব ভালো ওনার সম্পর্ক, কারো বডি শরীর নিয়ে বলতে নেই ভাই, কারো শরীর নিয়ে কথা বলতে নেই। ব্যক্তিগত আক্রমণে আমরা যাব না। আমার সাথে মতদর্শগত লড়াই, আমার সাথে তার মতদর্শগত লড়াই, এর বাইরে আমার কিচ্ছু নাই। দিনের শেষে তিনিও মানুষ, আমিও মানুষ। যদি যাওয়ার পথে দেখা হয় আমি কথা দিচ্ছি, দাঁড়িয়ে তার কথা স্যার বলে কথা বলে যাবো। কারণ কেন তিনি রাজ্যের একজন মন্ত্রী, কোনো অসুবিধা নেই, তার সাথে দেখা হয়ে যায় দাঁড়িয়ে কথা বলতে। ব্যক্তিগত আক্রমণে আমরা যাব না। ঠিক আছে, তা আপনাদের কি বললাম, আপনারা ভোট দিয়ে বিধানসভায় পাঠালেন আপনার দুর্দশার কথা বলার জন্য। ওনাকে প্রশ্ন করবেন
বিধানসভায় গিয়ে আপনি ওয়াকফ নিয়ে কটা কথা বলেছেন। ওনাকে প্রশ্ন করবেন, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 সংশোধনীর নামে আদিবাসীদের যে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আদিবাসীদের স্বার্থের কথা ভেবে জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিধানসভায় কটা কথা বলেছেন, এর জবাব আপনাকে দিতে হবে। এই প্রশ্ন চন্দ্রনাথ সিনহা বাবুকে করবেন। ওনাকে প্রশ্ন করবেন, এই মাঠের ডেভেলপমেন্টের জন্য 1 কোটি টাকার উপরে এসেছিল, ওয়াকফ প্রপার্টিটাকে দেখভালের জন্য কোথায় কি খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, এর জবাবটা দেন। এই প্রশ্ন আপনাদের ওনাকে করবেন। উনি লম্বা কি পেটে, মোটা কি পাতলা, ওই প্রশ্ন করার প্রয়োজন নাই। উনি যে কমিটমেন্ট করে আপনাদের কাছ থেকে ভোট চেয়েছিল, যে কথা বলে আপনাদের ভোট চেয়েছিল, আপনাদের মন জিতেছিল যে তোমরা আমাকে ভোট দাও, তোমার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো, এই প্রশ্ন করবেন। ওনাকে প্রশ্ন করবেন, কদিন আগে দুর্গাপুরে এই গোরক্ষক বাহিনীর নামে যেখানে গরুদের নিয়ে যারা ব্যবসায়ীদের উপরে যে আক্রমণ নেমে এসেছিল, আপনি কটা কথা বলেছেন, এই প্রশ্ন ওনাকে করবেন। ওনাকে প্রশ্ন করবেন, রামপুরহাটের যে আদিবাসী মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে, ওটা নিয়ে আপনি কটা কথা বলেছেন, এই প্রশ্নগুলো ওনাকে করতে হবে। তাই বন্ধুগণ, এই জন্যই আমার উপরে ওনাদের রাগ, যে নওশাদ সিদ্দিকীকে ওরা সহ্য করতে পারে না, কিন্তু কে আমাকে সহ্য করবে কি করবে ও নিয়ে আমি ভাবি না। আমি আমার ভাগ্যের উপরে চলি। আমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। এখানে তো আমার অনেক আমাদের ইসলামিক স্কলাররা আছে, তাই তো নাকি আপনারা